ইউনূস বিদায় নিতেই ভারত বাংলাদেশ সম্পর্কে ক্রমশ বরফ গলতে শুরু করেছে। আবারও বাংলাদেশের সব ধরনের ভিসা চালু করছে ভারত। 2024 সালের অগাস্ট মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে দেখেছি আমরা। তবে এবার ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে অবশেষে সম্পর্কের বরফ গলার জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের এক শীর্ষ রাষ্ট্রদূত জানিয়েছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশের সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় আবারও চালু করা হবে। শোনা যাচ্ছে মেডিকেল এবং ডাবল এন্ট্রি ভিসা এখন জারি করা হয়েছে এবং ভ্রমণ ভিসা সহ অন্যান্য বিভাগ পুনরায় চালু করার পদক্ষেপও নেওয়া হচ্ছে। আমরা জানি 2009 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছিল। নানান ক্ষেত্রে একসঙ্গে কাজও করতে শুরু করেছিল দুই দেশের সরকার এবং একটা সম্পর্ক মজবুত হতে শুরু করেছিল। তবে 2024 সালের অগাস্ট মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। আর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুই দেশের সম্পর্কই আরও তলানিতে গিয়ে ঠেকে। ইউনূসের সরকারের সময় ভারত বিরোধী উস্কানিদাতা ও কট্টরপন্থীদের কারাগার থেকেও মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে সেই সময়, এবং সেখানে ক্রমশ ভারত বিরোধিতা তৈরি হওয়ায় এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর নৃশংসভাবে অত্যাচার হওয়ায় 2025 সালের 17 ডিসেম্বর থেকে ধাপে ধাপে বাংলাদেশের ভিসা পরিষেবা স্থগিত বা বন্ধ করতে শুরু করে ভারত। আর এর প্রথম পদক্ষেপ হিসেবে ঢাকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারও বন্ধ করা হয়। তবে চলতি বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তথা বিএনপির নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সম্পর্ক আবারও স্বাভাবিক হওয়া শুরু করেছে ভারত ও বাংলাদেশের মধ্যে। বর্তমানে 2024 সালের 8 আগস্ট জুলাই অভ্যুত্থানের মধ্যে এবং শেখ হাসিনার ভারত চলে আসার 3 দিন পর থেকেই ভিসা স্থগিতের প্রথম সিদ্ধান্ত নেয় ভারত। এরপর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশ জুড়ে সব আইভিএসি কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়, যা ছিল বাংলাদেশের প্রথম সব রকম ভিসা স্থগিতাদেশ। এরপরে অবশ্য আংশিকভাবে পরিষেবা চালু হলেও তা মূলত মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসার মতো সীমিত কিছু ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এরপর 2025 সালের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত ভিসা ইস্যু কিছুটা বাড়লেও তা 2024-এর আগস্টে আগের তুলনায় অনেক কম ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারতীয় কূটনৈতিক সূত্রে জানানো হয় যে 2024-এর অগাস্টে এর আগে যেখানে প্রতিদিন প্রায় 8,000 ভিসা দেওয়া হতো তা পরে নেমে দাঁড়ায় 1,500-এ। এরপর 2025 সালের নভেম্বর মাসে দ্বিতীয় দফায় ভিসা স্থগিতাদেশ আসে। সেই সময় বাংলাদেশে কট্টরপন্থী নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারত বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর একে একে ভারতের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো বন্ধ হয়ে যায়। এরপর এর পাল্টা 17 নভেম্বর ঢাকা আইভিএসিও বন্ধ হয়ে যায়। তারপর 22 নভেম্বরের মধ্যে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। এর পাল্টা তৎকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও নয়াদিল্লি, কলকাতা, আগরতলা সহ বিভিন্ন কনসুলার মিশনে ভিসা পরিষেবা স্থগিত করে দেয়। এছাড়া ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সময়ে অনেক দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা থমকে গিয়েছিল ভারত বাংলাদেশের মধ্যে। তবে নতুন স্থায়ী সরকার বাংলাদেশে আসায় ভারত এখন দ্রুত কিছু বড় চুক্তিতেও ফিরতে চাইছে তাদের সাথে। ভারত ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। যেহেতু 2026-এ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে এখন উত্তরণ ঘটানোর প্রক্রিয়ায় রয়েছে, তাই এই চুক্তিটা এখন অত্যন্ত জরুরি। এটা স্বাক্ষরিত হলে বাংলাদেশের রপ্তানি ভারতে প্রায় 190% বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি মোংলা ও ভেড়ামারায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজও দ্রুত গতিতে শুরু হতে পারে। অন্যদিকে আদানি পাওয়ার বা রিলায়েন্সের মতো বড় বড় কোম্পানিগুলোর বিদ্যুৎ সরবরাহ নিয়েও যে জটিলতা তৈরি হয়েছিল বাংলাদেশে, সম্ভবত সেই জটও কাটতে চলেছে খুব তাড়াতাড়ি।
এছাড়া জানা যাচ্ছে ভারতের ইউপিআই এবং বাংলাদেশের নগদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের কাজও দ্রুতভাবে শেষ হতে পারে, যাতে পর্যটক ও ব্যবসায়ীরা সহজেই লেনদেন করতে পারবেন। তবে এসবের মাঝে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যাচ্ছে, তা হলো ভারত বাংলাদেশের মধ্যে থাকা সেই তিস্তা চুক্তির বরফ কি আদেও গলবে? দেখুন, আমরা জানি তিস্তা চুক্তি ভারতের পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়। তবে 2026-এর প্রেক্ষাপটে এসে একটা নতুন মোড় দেখা যাচ্ছে এ বিষয়ে। অন্যদিকে চীন যেহেতু তিস্তা নদী সংস্কারের প্রায় $1 বিলিয়ন একটা মেগা প্রজেক্টের প্রস্তাব দিয়ে রেখেছে, তাই ভারতের কৌশলগত নিরাপত্তার খাতিরে ভারত কখনোই চাইবে না যে ভারতের শিলিগুড়ি করিডর তথা চিকেন স্নেকের এত কাছে চীন বড় কোনো কাজ শুরু করুক। তাই ভারত নিজেই বাংলাদেশকে এখন তিস্তা ড্রেজিং এবং রিভার ম্যানেজমেন্ট প্রজেক্টে প্রচুর অর্থ দেওয়ারও প্রস্তাব দিতে পারে। এতে জল বন্টন নিয়ে সরাসরি সংঘাত এড়িয়ে নদীর নাব্যতা বাড়িয়ে সমস্যার সমাধান করার চেষ্টাও করতে পারে ভারত ও বাংলাদেশ। বহু আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের মতে ভারতের প্রধান লক্ষ্য হলো এই সময় ট্রানজিট ফর ট্রানজিট, অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর পূর্ব ভারতে যেমন ত্রিপুরা, মেঘালয়ে পণ্য নিতে চায় এবং এর বিনিময়ে বাংলাদেশকেও নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্যের জন্য ভারতের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়াও হতে পারে ভারতের পক্ষ থেকে। চট্টগ্রাম ও মোংলা বন্দর, এই দুই বন্দর ব্যবহারের পূর্ণ অধিকার নিশ্চিত করা ভারতের ব্লু ইকোনমি পলিসির একটা বড় অংশ। অন্যদিকে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস নিশ্চিত করেছেন যে ভারত খুব শীঘ্রই সব ক্যাটাগরি যেমন ট্যুরিস্ট, স্টুডেন্ট, বিজনেস ভিসাও চালু করছে। আর ভিসা চালু করা মানেই হলো ভারত আর বাংলাদেশের নতুন প্রশাসনের ওপর নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে ভরসা রাখতে শুরু করেছে ইতিমধ্যে। দেখুন, এখানেও কিন্তু কোনো আবেগ দ্বারা সম্পর্ক তৈরি হচ্ছে না ভারত ও বাংলাদেশের মধ্যে। এখানেও গিভ অ্যান্ড টেক পলিসিতেই চলছে এই দুটো দেশ, যা আন্তর্জাতিক বিশ্ব রাজনীতিতে স্বাভাবিক একটা ব্যাপার। অর্থাৎ আমরা জানি বাংলাদেশের পর্যটন, চিকিৎসা ও বাণিজ্যের একটা বড় অংশ ভারতের ওপর নির্ভরশীল। আবার ভারতের কাছেও উত্তর পূর্বাঞ্চলের পণ্য পরিবহনে বাংলাদেশের ট্রানজিট সুবিধা ভারতের কাছেও বেশ গুরুত্বপূর্ণ। আর এই পারস্পরিক স্বার্থই দুই দেশকেই আবারও কাছাকাছি আনছে। তবে এবার প্রশ্ন হচ্ছে, কেন এই দ্রুত পরিবর্তন? এক্ষেত্রে প্রথমে আসে ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসি বা নীতি। ভারত এখন বুঝতে পেরেছে যে বাংলাদেশে দীর্ঘকাল অস্থিতিশীলতা থাকলে তার সুবিধা নিতে পারে চীন। তাই ইউনূসের বিদায়ের পরই নতুন সরকারের সাথে দ্রুততার সাথে সম্পর্ক স্থাপন করে চীনকে চাপে রাখাই এখন ভারতের মূল স্ট্র্যাটেজি বা প্রধান লক্ষ্য। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তারেক রহমান নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ জানিয়েছেন বাণিজ্যিক ক্ষেত্রে এবং ভারতও ওম বিড়লার মাধ্যমে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, যা থেকে এখন এটা স্পষ্ট যে অতীতের তিক্ততা ভুলে বিএনপি এখন ভারতের সাথেই একটা বাস্তবসম্মত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। আর ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিভিন্ন খবর এবং সেগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।